সালে আওয়ামী লীগ ভেবেছিল যে তারা ক্ষমতায় চলে আসছে, ক্ষমতায় কিন্তু আসতে পারে নাই। এবার বিএনপিকেও কনফিডেন্ট মনে হয়। এই কনফিডেন্স কিন্তু তাদের বিপদের কারণ হতে পারে। মানুষ যে কোনো পরিস্থিতিতে চাঁদাবাজ মুক্ত সমাজ চায়। যে কোনো পরিস্থিতিতে ঘুষমুক্ত রাষ্ট্র পরিচালনা চায়। সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা চায়। এই সুশাসন, ন্যায্যতা, ন্যায় বিচার, ঘুষমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ যারা ঘোষণা দিবে, মানুষ কিন্তু তাদেরকে চুজ করতে পারবে, চুজ করতে চাইবে, তাদের দিকে মানুষ ধাবিত হতে পারে। এই ফ্যাক্টরটা কতটুকু বিএনপির নীতি নির্ধারকরা এখন পর্যন্ত বুঝতে পারতেছে, সেইটা আমার সন্দেহ রয়েছে। ইতিমধ্যে শুনেছি আপনি প্রার্থিতা ফিরে পেয়েছেন, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী নির্বাচন কি অবাধ এবং সুষ্ঠু হবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আলহামদুলিল্লাহ প্রার্থীতে ফেরত পেয়েছি। আমি ঢাকা 17-তে স্বতন্ত্র প্রার্থীতে ঘোষণা করেছিলাম। আমি 2018 সালে বিএনপির প্রার্থী ছিলাম পিরোজপুর 1-এ। তো পিরোজপুর 1-এ জামাতের প্রার্থী ঘোষণা করছে অনেক আগে। তো আপনি যদি এলাকায় খোঁজখবর নেন, সব জানবেন যে ওই জামাতের প্রার্থীর বিপক্ষে আমি ছিলাম সবচেয়ে ভালো প্রার্থী। কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করলাম যে আমাকে পিরোজপুর 1-এ দেবে। অনেক দিন পিরোজপুর 1-এর নমিনেশন দেয়নি, ঘোষণা করেনি। সো আমাকে একটা সূত্র বলেছিল যে আপনি ওখানে নির্বাচন করবেন। আমি এই দলের জন্য জেল খেটেছি। বেগম জিয়াকে 2010 থেকে 16 সাল পর্যন্ত জেলে যাওয়ার আগ পর্যন্ত তাকে ক্লোজ প্রোটেকশন দিয়েছি এবং অনেক ধরনের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। এগুলো আমি অনেকবার বলেছি। সেনাবাহিনীতে যত বেনিফিট আমার ছিল, সব বেনিফিট আমার বন্ধ করে দেওয়া হয়েছিল, আমার চিকিৎসা বন্ধ করে দিয়েছিল। সো আমার আসল জায়গা হলো জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমি সেইখানে থাকবো। সেই হিসেবে অল্টারনেটিভলি আমি ভেবে রাখছিলাম যদি পিরোজপুরে আমাকে নমিনেশন না দেয়, তাহলে আমি ঢাকা 17-তে যে এলাকায় আমি 25 বছর ধরে বসবাস করি, বনানী এলাকায়, এখানে মানুষের সুখে দুঃখে থাকি, এখানে আমি নির্বাচন করব। এখানে 4-5টা বড় ফ্যাক্টর রয়েছে। মনে করেন সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর যত ভোট আছে, এই ভাসানটেক, কচুক্ষেত, মানিকদি, ইসিবি চত্বর, প্রায় 35%। সো আমি এই সেনাবাহিনীর সদস্যদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াই। তাদের অনেকে আমার চেম্বার থেকে লিগাল সাপোর্ট নেয়, যে আসে। আমি মূলত তাদের কাছ থেকে কোনো ফি নেই না এবং আমার দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থানে আমি মনে করি যে তাদের কাছে আমি একজন পছন্দনীয় মানুষ। এবং আমি যেহেতু ব্যারিস্টার, সেনাবাহিনী অফিসার, এলিট ক্লাস, তারাও আমাকে পছন্দ করে। এবং আমি যেহেতু দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই এবং ঢাকা 17-এ অনেক সচেতন মানুষ বসবাস করে, বস্তি এলাকায় আমি তাদের পাশে দাঁড়াই। আমি ব্যক্তিগতভাবে 6 বার আমি কম্বল বিতরণ করছি। এই যে করাইল বস্তিতে যে আগুন লেগেছিল, এগুলো আপনারা বিভিন্ন সময় দেখেছেন। সেই হিসেবে আমি এইখানে চুজ করেছিলাম যে এই এলাকার প্রতিনিধিত্ব আমি করতে চাই। কিন্তু তারেক সাহেব লাস্ট মোমেন্টে এসে এইখানে প্রার্থীতা ঘোষণা করেছে। এখন সত্যিকারে 20 তারিখে প্রার্থীতা প্রত্যাহারের তারিখ রয়েছে। উনি যদি এইখানে করে, তাহলে আমি নির্বাচন হয়তো কন্টিনিউ করব না, ঠিক হবে না করা। এটা অন্তত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, তাকে আমি এই সম্মানটা দেখাতে চাই। কিন্তু সেই সাথে আমি এই ফ্যাক্টরসগুলো আমি বলতে চাই যে ঐতিহাসিক একটা উদাহরণ দেই যে গান্ধী পরিবারের সদস্যরা কখনোই কিন্তু দিল্লিতে নির্বাচন করেনি। তারা সবসময় অ্যামেথি নামে একটা জায়গা আছে উত্তরপ্রদেশে, তাদের ওই যে জন্মভূমি, সেইখানে তারা নির্বাচন করেছে। তারেক সাহেবের যারা পরামর্শ দিয়েছে, তারা এই ফ্যাক্টরগুলো বিবেচনায় নিয়েছে কিনা, যে তার উইকনেস এবং যে স্ট্রং পয়েন্ট, যে এইখানে সেনাবাহিনীর যে ভোটগুলো আছে সেইগুলো কতটুকু সে আকৃষ্ট করতে পারবে, এলিট ক্লাসকে কতটুকু আকৃষ্ট করতে পারবে, এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যেটা ভোটার আছে তারা কি বিএনপিকে ভোট দেবে কিনা। এবং বস্তিতে ইতিমধ্যে এরকম একটা কথা ছড়িয়ে পড়ছে যে বিএনপির কিছু চাঁদাবাজ তাদের উপর অনেক নির্যাতন করছে, করছে, এক ধরনের আক্ষেপ সৃষ্টি হয়েছে বড় ধরনের। তো এইগুলা মিটিগেট করে
আমি ট্রুলি আশা করব যে শেখ হাসিনা যেমন মেজর মান্নানের কাছে হেরে গেছিল, সেরকম পরিস্থিতিতে না হয়, সেইগুলো বিবেচনা নেওয়া দরকার, কারণ তার শক্তির জায়গা ওইটা। আমি আশা করি সে ভালো করবে, কিন্তু যে পরিস্থিতি বাইরে, আমার মনে হয় যে বিএনপির পপুলারিটিতে অনেক ধরনের একটা মানে ঘাটতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে এই চাঁদাবাজির কারণে। এই সব তথ্য হয়তো তার কাছে যায় না, আবার সব তথ্য সঠিকও নয়। এই সার্বিক বিবেচনায় বিএনপি যতটা সহজ ভেবেছে, নির্বাচনের পরীক্ষা ততটা সহজ নাও হতে পারে। তো সেইগুলো বিবেচনা নিয়ে তারপর যদি উনি কন্টিনিউ করে, আমি তাহলে হয়তো 20 তারিখ আমি পুল আউট করবো, তার সম্মানে হয়তো আমি পুল আউট করবো। এটা গেল একটা দিক। আরেকটা দিক, আপনি যেটা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশের নির্বাচনে কখনোই সঠিক ছিল না। সো এইখানে যারা ক্ষমতায় যাবে অথবা যারা ক্ষমতায় থাকে, এই আমাদের যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় যারা দায়িত্বে থাকে, ব্যুরোক্রেসি, পুলিশ, মিলিটারি, বিজেপি, অন্য অন্য সমস্ত সংস্থা যা বলেন, এরা যেদিকে বাতাস সেই দিকে সবসময় পাল উড়ায়। সো এইবার এই ব্যুরোক্রেসি যারা ইলেকশন কন্ডাক্ট করবে, তারা পালটা কিন্তু আগেই উড়াই দিছে। এরা বুঝছে বাতাস কোন দিকে, ধরে নেছে বিএনপি হয়তো ক্ষমতা আসবে, এই জন্য কিন্তু পাল ওই দিকে উড়াই দিছে অলরেডি। এই 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 অবস্থায় অনেক প্রার্থিতা তারা বহাল রেখেছে যারা ডিসকোয়ালিফাই হওয়ার কথা। নির্বাচন আইনে দ্বৈত নাগরিক এই বাংলাদেশে নির্বাচন করার জন্য যোগ্য নয়, সেরকম অনেক দ্বৈত নাগরিক যারা আসছে, মনে করেন সিলেটের একজন প্রার্থী, আরও অনেক জায়গায় অনেক প্রার্থী আছে, এই প্রার্থীদের যারা দ্বৈত নাগরিক থাকা সত্ত্বেও তাদেরকে যোগ্য ঘোষণা করেছে। আবার একই কারণে জামাতের প্রার্থী আমরা দেখলাম অযোগ্য ঘোষণা করেছে। 1 2 নম্বর হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, প্রতিদিন খুনোখুনি হচ্ছে, এবং এই আওয়ামী লীগ নিয়োগকৃত পুলিশ তারা কিন্তু এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা করবে না। সো সেইখানে আপনার তারা কতটুকু সুষ্ঠু, নিরপেক্ষ, পার্টিসিপেটরি এবং উৎসবমুখর নির্বাচন করতে পারবে, সেই সন্দেহ সবসময় থেকে যাবে। এখন আমাদের বাংলাদেশে কিন্তু এই উদাহরণ রয়েছে। 91 সালে আওয়ামী লীগ ভেবেছিল যে তারা ক্ষমতায় চলে আসছে, ক্ষমতায় কিন্তু আসতে পারে নাই। এবার বিএনপিকেও কনফিডেন্ট মনে হয়, এই কনফিডেন্স কিন্তু তাদের বিপদের কারণ হতে পারে। মানুষ যে কোনো পরিস্থিতিতে চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, যে কোনো পরিস্থিতিতে ঘুষমুক্ত রাষ্ট্র পরিচালনা চায়, সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা চায়। এই সুশাসন, ন্যায্যতা, ন্যায় বিচার, ঘুষমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ যারা ঘোষণা দিবে, মানুষ কিন্তু তাদেরকে চুজ করতে পারবে, চুজ করতে চাইবে, তাদের দিকে মানুষ ধাবিত হতে পারে। এই ফ্যাক্টরটা কতটুকু বিএনপির নীতি নির্ধারকরা এখন পর্যন্ত বুঝতে পারতেছে, সেইটা আমার সন্দেহ রয়েছে। কারণ এই 5ই আগস্টের পরে যে চাঁদাবাজি শুরু হয়েছে, এইটা তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি, এবং কয়েকটা বহিষ্কার করছে, সেইগুলোকে আবার সব ফেরত আসছে, এবং প্রত্যেকটা জেলায় 10 থেকে 20 জন এমন চাঁদাবাজ আছে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। আগে হয়তো রিক্সায় চড়তে পারতো না, এখন কোটি কোটি টাকার জমি কিনে ফেলছে, গাড়ি কিনে ফেলছে। এইটার কোনো জবাব দিতে না, এবং এটা মানুষকে অনেক ক্ষেত্রে অত্যাচার করে, নিপীড়ন করে, ঠিক আওয়ামী লীগের কায়দায় এগুলো করা হয়েছে। যার জন্য একটা যে জনসমর্থনের যে একটা ধস নেমেছে বলে অনেক ক্ষেত্রে মনে হয়, সেইটা তারা রিয়েলাইজ করতে পারছে না। আমি ব্যক্তিগতভাবে একদম টপ টু বড় উচ্চশিক্ষিত থেকে তৃণমূল পর্যায়ে ব্যক্তিগতভাবে যে মতামত পাই, অনেক ক্ষেত্রে কিন্তু তারা বলে ফেলায় যে আমরা তো এই দুইটা দলকে দেখছি। তার মানে এই না যে আমি কিন্তু জামাতের পক্ষে বলছি, আমি কিন্তু আমার নিজস্ব অ্যাসেসমেন্টটা বলছি। আপনি দেখবেন যে কিছু চাটুক আর বাটপার, কিছু দল দাস গোলাম বলে ফেলাবে, এই উনি বুঝি জামাতের লোক হয়ে গেল, এরকম বলে ফেলবে। মানে এরা কোনো সমালোচনা নিতে পারে না, নিতে চায় না। সেই জন্য আমি আবারও বলছি যে সুশাসন, ন্যায় বিচারের প্রতি যাতে থাকবে, ন্যায্যতার কথা যারা বলবে, যারা চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করতে চাবে, যারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাবে, মানুষ তাদেরকেই বেছে নেবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি দেখেন যে একটা দেশ কতখানি অব্যবস্থাপনা হলে
আমার জায়গায় আমি একটা বাড়ি করব, আমি চাঁদা দেবো রাজনৈতিক মাস্তানকে। এইটা দেশ হইতে পারে? এইটা শাসন ব্যবস্থা হইতে পারে? আপনি বলেন। আবার দেখেন যে বিজনেস পার্সন, বিজনেস অনেকে কত বড় বড় বিজনেস দেশের ভিতরে একটা রাষ্ট্র গঠন করছে, দেশের ভিতরে দেশ, তারা আইন মানে না, নিয়ম মানে না, কোনো কিছু করে না, মানি লন্ডারিং করে, মানুষের জায়গা সম্পত্তি 1,200,000 একর জমি দখল করে রাখছে বসুন্ধরা। রাষ্ট্র তাদের ভিতরে কোনো ব্যবস্থা নেয় না। অর্থাৎ যারা ক্ষমতায় থাকে তাদের কিছু লোককে ম্যানেজ করে তারা জনগণের উপরে এরকম স্টিম রুলিং চালায়। তো আপনি একটা বিজনেস হাউসকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আইনের আশ্রয় আনতে পারেন না, আপনি কি করে দেশের সুশাসন এবং ন্যায্যতা আপনি আনবেন? কি করে ন্যায় বিচার নিশ্চিত করবেন? দলের চাঁদাবাজদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না, আপনি কি করে সুশাসন ন্যায় বিচার আনবেন? এই কোশ্চেন তো যে কেউ করতেই পারে। সো আমি মনে করি না যে সুষ্ঠু নির্বাচন ওইভাবে যেভাবে প্রফেসর ইউনূস সাহেব বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন, সেই সেরা নির্বাচনটা নেগেটিভলি হতে পারে। ইতিমধ্যে দেখেন অনেক প্রার্থী পুলিশ নিয়ে ঘোরাঘুরি করে তাদের নিরাপত্তাহীনতার কারণে। তো প্রার্থী পুলিশ নিয়ে যদি জনসংযোগে যায়, এইটা কীরকম একটা, এটা তো একটা ওই যে সেরা নির্বাচনই হতে যাচ্ছে এই যে যেভাবে বলছে সেইভাবে। সো এত সহজ হবে বলে মনে হয় না। এবং এখনও অনেক মানুষ মনে করে যারা সত্যিকারের খোঁজখবর রাখে যে দেয়ার ইজ এ বিগ চ্যালেঞ্জ, যে আদৌ নির্বাচন হবে কি না, সেই চ্যালেঞ্জটা রয়ে গেছে।